আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশ 7-8 মাস হয়ে গেল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এখনও ফিরে পাইলাম না। তারপরে এটিএম আজহারুল ইসলামের মুক্তি আমরা পাইলাম না। মোটামুটিভাবে জামাতের গুরুত্ব তিনটা পয়েন্টে আপিল বিভাগে ঝুলে আছে, এখনও কিন্তু কোনো রায় দিচ্ছে না। কেন দিচ্ছে না? আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, দেশের মধ্যে ভিতরে বাইরে সব জায়গায় জামাত ইসলামকে কোণঠাসা করার জন্য কিন্তু ষড়যন্ত্র চলতেছে। প্রিয় দর্শক, জামাত ইসলামের তিনটা যে ইস্যু আছে এবং আপিল বিভাগে ঝুলে আছে, সেই তিনটা কী ইস্যু সেগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। নিউজ করেছেন ঢাকা পোস্ট। আপনারা যারা জামাত ইসলামের নেতা কর্মী সমর্থক সারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এ বিষয়ে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং জামাত ইসলামকে মাঠে নামার পরামর্শ দেব আমার পক্ষ থেকে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ জামাত ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। হাসিনার পতনের 8 মাস অতিবাহিত হলেও দল হিসেবে জামাত ইসলামের নিবন্ধন মামলা আপিল বিভাগে ঝুলছে। এখনও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। চিন্তা করে দেখেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখনও বাংলা জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাচ্ছে না, দাঁড়িপাল্লার প্রতীক ফিরে পাচ্ছে না। এরা কিন্তু দুঃখজনক, হতাশাজনক। এছাড়া শেখ হাসিনার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের খালার চেয়ে আপিল শুনানি এখনও অপেক্ষায় রয়েছে। জামাত ইসলামের গুরুত্বপূর্ণ এই 3 ইস্যু এখনও নিষ্পত্তি না হওয়ায় দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। ইতিমধ্যেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন সময় দলটির নেতাদের বক্তব্য বিবৃতিতে উঠে এসেছে। তবে জামাতের আইনজীবীরা আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। একই সঙ্গে আইনি লড়াইয়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। জানতে চাইলে জামাতের অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির ঢাকা পোস্টকে বলেন, আমরা আশা করছি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমে জামাত ইসলামের নিবন্ধন প্রতীক ফিরে পাবো ইনশাআল্লাহ। অন্যদিকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল বিভাগের রায়ে খালাস পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। খুবই দ্রুত সময়ের মধ্যে আপিল বিভাগে জামাতের গুরুত্বপূর্ণ এই 3 ইস্যুর সমাধান হবে বলে মনে করেন আইনজীবী শিশির মনির। চলতি মাসেই জামাতের নিবন্ধন মামলার চূড়ান্ত শুনানি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন। গত বছরের 3 ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর 2 কার্যদিবস আপিলের উপর শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তী শুনানির বিষয়ে জামাতের অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির ঢাকা পোস্টকে বলেন, অবকাশকালীন ও ঈদের ছুটি শেষে আগামী 20 এপ্রিল আপিল বিভাগের বিচার কাজ শুরু হবে। আমরা আশা করছি 22 এপ্রিল বিভাগের জামাতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য আসবে। গত বছরের 22 অক্টোবরের রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামাতের আইনি লড়াই করার পথ উন্মুক্ত হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামাত ইসলামী। নিবন্ধন ফিরে পেতে যেসব আইনি যুক্তি তুলে ধরা হবে, প্রিয় দর্শক একটু জেনে রাখেন। আপনারা যারা জামাত ইসলামের নেতাকর্মী আছেন, অনেক কিছুই জানা আছে, কারণ এই 3টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিবন্ধন ফিরে পেতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, জামাতের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে আপিল শুনানিতে বেশ কিছু আইনি যুক্তি তুলে ধরবেন তারা। দলটির আইনজীবী প্যানেল ইতিমধ্যেই তা চূড়ান্ত করেছেন। যুক্তিগুলো হলো, প্রথমত, জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে এই বলে যে সংবিধানের সঙ্গে জামাতের গঠনতন্ত্র সাংঘর্ষিক এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর সঙ্গে সাংঘর্ষিক। এক্ষেত্রে তাদের যুক্তি হলো, গণতান্ত্রিক ক্ষেত্রে জামাত ইসলামী অতীতে সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রায় সব জাতীয় সংসদে জামাতের প্রতিনিধিত্ব ছিল। জামাতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদ অনুযায়ী কোনোভাবেই অসাংবিধানিক নয়, কারণ অ্যাসোসিয়েশন করার অধিকার বা দল গঠন করার অধিকার সব ব্যক্তিরই আছে। দ্বিতীয়, জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে এমন একজন ব্যক্তির, সৈয়দ রেজাউল হক চাঁদপুরি আবেদনের পরিপ্রেক্ষিতে, যার দলের গঠনতন্ত্র যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন জামাত ইসলামের গঠনতন্ত্র তিনি যে কারণে দূষিত বলেছেন
তার থেকে তার দলের গঠনতন্ত্র অনেক বেশি দূষিত। তার দল অর্থাৎ তরিকত ফেডারেশনের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে দেখা যায় তারা আসলে কোনোভাবেই তাদের জায়গা থেকে জামাতের গঠনতন্ত্র চ্যালেঞ্জ করার এখতিয়ার রাখে না। কারণ 3 জন বিচারপতির মধ্যে একজন বিচারপতি রায়ে উল্লেখ করেছেন রিটকারী সৈয়দ রিজাউল হক চাঁদপুরীর এই ধরনের রিট করার কোনো লোকাস স্ট্যান্ডি আবেদন এখতিয়ার নেই। তিনি জামাতের নিবন্ধন নিয়ে কথা বলতে পারেন না, কারণ তার নিজ দলের গঠনতন্ত্র ত্রুটিতে পরিপূর্ণ। আচ্ছা, তৃতীয়, জামাত ইসলামের নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জামাতকে প্রথমে রেজিস্ট্রেশন দিয়ে গঠনতন্ত্রের কিছু জায়গার সংশোধন করতে বলেছে। সংশোধন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নিবন্ধন বাতিলের রায় হয়েছে। তাহলে তো দলটিকে গঠনতন্ত্র সংশোধন করতে দেয়া হলো না, বরং নির্বাচন কমিশনের কাজের মধ্যে এখতিয়ার বহির্ভূত কমিশনের কাজকে বাধাগ্রস্ত করা হয়েছে। চতুর্থ, 1992 সালের আইনে বলা হয়েছে, যখন সংবিধান কর্তৃক কোনো ব্যক্তিকে অধিকার দেওয়া হয় এবং তার সঙ্গে রেস্ট্রিকশন বিধিনিষেধ দেওয়া হয়, তাহলে সংবিধান কর্তৃক যে অধিকার দেওয়া হয়েছে সেটি বাধাগ্রস্ত হবে। সংবিধানে বলা হয়েছে সংগঠন করা, দল গঠন করা এটা সাংবিধানিক অধিকার। তাই যদি হয়ে থাকে তাহলে কোনো এক জায়গায় যদি রেস্ট্রিকশন থেকে থাকে, সেই রেস্ট্রিকশন অবশ্যই স্ট্রিক্টলি কঠোরভাবে দেখার সুযোগ নেই। পঞ্চমত, এটা একটা সার্টিফাইড আপিল। সার্টিফাইড আপিল মানে হলো হাইকোর্ট ডিভিশন যখন মামলাটি নিষ্পত্তি করেছে, তখন হাইকোর্ট ডিভিশন নিজেই সার্টিফিকেট দিয়ে বলেছেন এই মামলায় সংবিধানের জটিল ব্যাখ্যা জড়িত হওয়ার কারণে সুপ্রিম কোর্ট সরাসরি আপিল হবে, লিভ টু আপিল হওয়ার সুযোগ নেই। যদি তাই হয়ে থাকে তাহলে হাইকোর্ট ডিভিশন স্বীকার করেছেন মামলাটি হলো এমন এক মামলা যে মামলায় সংবিধানের বিস্তর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ হাইকোর্ট নিজেই স্বীকার করেছেন যে এটি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে সেটেলড নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কিন্তু যেহেতু পূর্ণাঙ্গভাবে সেটেলড হয়নি, কারণ সাংবিধানিক অধিকার কেড়ে নিতে হলে এভাবে তো কেড়ে নেওয়া যায় না। দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে যেসব যুক্তি তুলে ধরা হবে, দর্শক এটাও ইম্পর্ট্যান্ট। আপিল শুনানিতে জামাতের দলীয় নির্বাচনের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে কয়েকটি আইনি যুক্তি তুলে ধরবেন দলটির আইনজীবীরা। এ বিষয়ে জামাতের আইনজীবী মোহাম্মদ শিশিমণি ঢাকা পোস্টকে বলেন, আপিল বিভাগের শুনানিতে আমরা বলবো প্রতীক বরাদ্দের দায়িত্ব তো সুপ্রিম কোর্টের না। কেন প্রতীক সুপ্রিম কোর্ট বরাদ্দ দিতে পারেন না? প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি দলকে বরাদ্দ দেওয়া হয়েছে আজ থেকে নয়, কয়েক যুগ থেকেই জামাতের প্রতীক দাঁড়িপাল্লা। জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দাঁড়িপাল্লাই দলটির প্রতীক। এই প্রতীক এখন পর্যন্ত জামাত ইসলামের রেজিস্ট্রেশনের সঙ্গে সম্পৃক্ত। যদি আমাদের আপিল অ্যালাউ অনুমোদিত হয়, আপিল বিভাগ আপিল অ্যালাউ করেন, তাহলে নিশ্চয়ই প্রতীক সহ অ্যালাউ করবেন। আচ্ছা, একটি কথা বলা হয়, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দিতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সাবার একটি রেজলিউশন আছে। রেজলিউশনের কপি আমরা সংগ্রহ করেছি, পরে দেখেছি। রেজলিউশনের মধ্যে যা আছে সেটা কোনো বিচারিক সিদ্ধান্ত না, সেটা হলো প্রশাসনিক। ওনারা বলেছেন দাঁড়িপাল্লা প্রতীক হিসেবে বরাদ্দ সমীচীন নয়। কেন সমীচীন নয়? কারণ সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা ঝুলানো আছে, এই কারণে কোনো পার্টির ব্যবহার করাটা সমীচীন নয়। এটা একটা মতামত মাত্র, এর আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। এটি সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো সিদ্ধান্ত নেয়নি, হাইকোর্ট বিভাগ প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এই যুক্তিগুলো আমরা আপিল বিভাগে উপস্থাপন করব। জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মামলা, এটাও গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিও অনেক বড় হচ্ছে, তারপর আপনাদেরকে শোনার অনুরোধ জানাচ্ছি এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। গত 26 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। মানবতা বিরোধী অপরাধ সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটাই প্রথম কোনো মামলা যেখানে রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত। আগামী 22 এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। আগামী 22 এপ্রিল মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আজহারুল ইসলামের আপিলের উপর শুনানি নতুন করে অনুষ্ঠিত হবে। তার পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তাকে সহযোগিতা করবেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশিমণির ও ব্যারিস্টার নাজিম মনিন। আচ্ছা, 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলার জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে আজহারুল ইসলাম 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে 1256 ব্যক্তিকে গণহত্যা, 17 জনকে অপহরণ, 1 জনকে ধর্ষণ, 13 জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়ি ঘর লুণ্ঠন, অগ্নিসংযোগের মতো 6টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে
1 নং বাদে বাকি 5টি অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। যদিও এটি প্রহসনের রায় বলে আখ্যা দেয় বাংলাদেশ জামাত ইসলামী। 2015 সালের 28 জানুয়ারি 113টি চুক্তিতে আজহারুল ইসলামকে নির্দোষ দাবি করে খালার চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 90 পৃষ্ঠার মূল আপিলসহ 2340 পৃষ্ঠার আপিল দাখিল করা হয়। প্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের 3টি ইস্যু। আপনাদের সামনে বিস্তারিত আমি পড়ে শোনালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী 22 তারিখে অনেক কিছু নির্ধারণ হবে, আমরা দেখব যে 22 এপ্রিল কী হয়। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ওয়াচিং করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।